ভোরবেলা আচমকা কান্নাকাটির আওয়াজে পাড়াপড়শিরা ওদের বাড়িতে ছুটে গিয়ে যে দৃশ্য দেখে তা ছিল অত্যন্ত মর্মান্তিক ও শিহরণ জাগানো। সেনগুপ্ত বাড়ির দোতলার ঘরের মেঝেতে তখন ছড়িয়ে রয়েছে ছোট বড় অজস্র কাচের টুকরো, আর তারই মাঝে লুটিয়ে রয়েছে বাড়ির ছোট ছেলের ক্ষত বিক্ষত দেহ, বলা বাহুল্য একটা রক্তাক্ত লাশ। এর পাশাপাশি সকলের দৃষ্টি আকর্ষণ করে বডির কাছে পড়ে থাকা একটা কাচের টুকরোতে রক্তের দাগে প্রস্ফুটিত হয়েছে একটা নাম, দিব্য। ভয়েস অফ অরিত্রর পক্ষ থেকে আজকের এই পর্বে আপনাদের জন্য থাকছে শ্রী তানিশা কুণ্ডুর লেখা আরও একটি ক্রাইম থ্রিলার স্টোরি। তার লেখা দি ফার্স্ট ডেট অলরেডি আমাদের চ্যানেলে আপনাদের দ্বারা বিশেষ আকর্ষণ লাভ করেছে। তার মতো আপনিও আপনার গল্প পাঠাতে পারেন আমাদেরকে মেল করে voiceoforithro@gmail.com এই মেল অ্যাড্রেসে। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অরিত্র। পাঠক, শ্রোতা ও উপস্থাপনার সুবিধার্থে মূল গল্পের আংশিক পরিবর্তন করা হয়েছে। শুরু হচ্ছে আজকের গল্প, ট্রুথ অ্যান্ড ডেয়ার। এক সপ্তাহ আগেই সেদিন দুপুরে ঋষির উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। বেশ হালকা লাগছিল নিজেকে, আর সঙ্গে একটা সুপ্ত আনন্দ কাজ করছিল মনের ভেতর। এখন শুধু মুক্তি আর মুক্তি। সারাদিন কাজ বলতে ফোনে বন্ধুদের সঙ্গে নানান রকম গেম, আর না হলে গান বাজনা, গিটার, মিউজিক, নয়তো টিভির সামনে বসে হরর বা থ্রিলার সিরিজগুলো রাত জেগে দেখা। এই যে সে কটা দিন নিজেকে সব আনন্দ, বিলাসিতা, মনোরঞ্জন থেকে দূরে রেখেছিল নিজেকে, আর তার ফলও পেয়েছে বেশ। সবকটা পরীক্ষায় মোটামুটি ভালোই হয়েছে। আশেপাশে কম্পিটিশন দেওয়ার মতো কেউ না থাকলে যেন একটা আলাদাই শান্তি থাকে। সবার প্রথমে থাকার খিদেটা তার চিরকালই বেশি। সারা জীবন ক্লাসের ফার্স্ট বয় ছিল ঋষি। তার ইন্টেলিজেন্স লেভেল যার সাথে ম্যাচ করবে এমন কেউ কোনো দিনই ছিল না তার ক্লাসে। অঙ্কে কোনোদিন 95 থেকে 100-র নিচে পায়নি। বিজ্ঞানেও তাই। সবচেয়ে বড় যে কোয়ালিটি ছিল তার, তা হলো তার যেমন দখল ছিল সায়েন্সে, ঠিক তেমনই আর্টসেও। স্কুলের স্যার, ম্যাম আর প্রাইভেট টিউটারদের একদম আদর্শ প্রিয় ছাত্র যাকে বলে। ক্লাস 11-এর অ্যাডমিশন পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ফার্স্ট লিস্টের ফার্স্ট নাম ছিল ঋষি সেনগুপ্ত। সে জানে হি ইজ অলওয়েজ দ্য বেস্ট। আর প্রেম, তাও এসেছিল তার জীবনে। ক্লাস 11-এ যখন প্রথমবার বিজ্ঞান বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়, তখন ও দেখেছিল রাইমা চট্টোপাধ্যায় বলে তাদের স্কুলে আসা নতুন মেয়েটিকে। লম্বা, কালো, ঘন চুল, গভীর দুটো হালকা বাদামি চোখ আর একটা অমলিন হাসি। যৌবনের অবাধ্য মনটাকে ধরে রাখতে পারেনি ঋষি। ভালোবেসেছিল প্রথম দেখাতেই। তার সাথে কথা বলা, আলাপ করা, তাকে নানান বিষয়ে সাহায্য করা, দুজনের বন্ধুত্ব বেশ গাঢ় হয়েছিল। প্রেমটাও হতো হয়তো, শুধু যদি মাঝখানে না আসতো ওই ছেলেটা, দিবাকর। কোনো বাইরের স্কুল থেকে যেন উড়ে এসে জুড়ে বসলো ছেলেটা হঠাৎ করে। সে যেন এসেই ছিল একটা কালো ছায়া হয়ে। প্রথমে ঋষির সেই চেনা ফার্স্ট পজিশন, তারপর টিচারদের প্রিয় ছাত্রর যে স্থানটা, আর সব শেষে তার রাইমা। সবাইকে নিজের স্মার্টনেস, বুদ্ধি, পড়াশোনা দিয়ে যেন জয় করে ফেলতে লাগলো। সব একদিন যা ঋষির ছিল তা আজ দিবাকরের। রাইমাও যেন বেশি করে মিশতে লাগলো ওরই সাথে। যে ঋষি জানতো তার আগে কেউ নেই, তার
প্রথমবার তার ইনসিকিউরিটি অনুভব হতে লাগলো। আস্তে আস্তে অবসাদে ডুবে যাচ্ছিল সে, যার কারণে টেস্ট পরীক্ষায় সব পড়েও ক্লাসে প্রথমবারের জন্য দ্বিতীয় হলো ঋষি সেনগুপ্ত। আর প্রথম, সেটা সেই দিবাকর ওরফে দিব্য। যদিও দিব্য তাদের ফ্রেন্ডস গ্রুপেই ছিল, বড্ড মিশুকে ছেলে। ঋষি তার সাথে তেমন কথা না বললেও যেচেই কথা বলতো দিব্য। ঋষিকে সে নিজের বন্ধু মনে করলেও সে করতো না। সে তার পরম শত্রু, যাকে দু চক্ষে দেখতে পারে না ঋষি। তবে সেদিন কি একটা বুদ্ধি খেলে গেল ঋষির মাথায়। সে নিজে থেকেই হোয়াটসঅ্যাপে টেক্সট করলো দিবাকরকে। আর তারপর আস্তে আস্তে বাড়তে থাকলো তাদের বন্ধুত্বটা। রোজ রাত করে হোয়াটসঅ্যাপে গল্প, স্কুলের পর খেলতে যাওয়া পার্কে একসাথে বসে টিফিন খাওয়া। ঋষি যেন একটু বেশি মগ্ন তার নতুন বন্ধুর সাথে। এটা সবাই লক্ষ্য করল যে ঋষি দিবাকরের উপস্থিতি, তার কথা, তার স্বভাব সহ্য করতে পারত না। সে নিজের পুরনো বন্ধুদের ইগনোর করে মিশতে লাগলো দিব্যর সাথে। এখনো দিব্যর বেশ মনে আছে, সেই কালো দিনের আগে পার্কের বেঞ্চে বসে ঋষিকে দিব্য বলেছিল, তুই একদিনেই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেলি রে। আমি তো ভাবতাম তুই আমায় পছন্দই করিস না। সেদিন দুপুরে তাকে ফাঁকা মাঠে খেলতে ডেকেছিল ঋষি, যখন কেউ ছিল না। নির্জন নিরিবিলি দুপুর। এদিকটায় এই সময় কেউ আসে না। পার্কের বড় পুকুরটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ঋষি। দিব্যও এসেছিল, হাতে একটা ফুটবল। ঋষি বলল, আজ আর ফুটবল খেলবো না রে, বড্ড টায়ার্ড লাগছে। তার চেয়ে বরঞ্চ বসে কিছু খেলি চ। কি খেলবি বসে? ট্রুথ অ্যান্ড ডেয়ার খেললে কিরকম হয় বলতো? দুজনে মিলে এ খেলা হয় নাকি? আরো বন্ধু লাগে তো। ধুর, তুই আর আমিই খেলবো চ তো। তুই আমায় একটা প্রশ্ন করবি আর আমি তোকে, আর ডেয়ারে কোনো টাস্ক দেব। যেমন বলা তেমন কাজ। এরকম ভাবেই অনেকক্ষণ চলতে লাগলো তাদের ট্রুথ অ্যান্ড ডেয়ার। একটা সময় পরে ঋষি বলল, অনেকক্ষণ তো ট্রুথ হলো, এবার ডেয়ার নে দেখি। ওকে চল ডেয়ার। যা তো দেখি কেমন পারিস। পুকুর পাড়ে গিয়ে জলের দিকে ফিরে এক পায়ে দাঁড়িয়ে 1 থেকে 50 অব্দি গুণ, তারপর ফিরে আয়। তুই কি বলছিস ঋষি এটা? তুই তো জানিস আমার ওয়াটার ফোবিয়া আছে, পড়ে গেলে অল্প জলেও কেউ বাঁচাতে পারবে না। আরে গ্যাস থাক গ্যাস, আমি আছি তো, পড়বি না। চ, আমি বরঞ্চ তোর পাশে গিয়ে দাঁড়াচ্ছি। চ চ চ। কে জানতো ঋষির এই আশ্বাসবাণী হবে দিব্যর কাল। ঋষির কথা মতো এক পায়ে দাঁড়িয়ে পুকুর পাড়ে যখন এক মনে 1 থেকে 50 অব্দি গুনতি করতে লাগলো দিব্য, হঠাৎ একটা ভীষণ ধাক্কা পেল পিছন থেকে। ফিরে তাকাতে দেখলো ঋষি, যে তাকে পড়ে গেলে বাঁচাবে বলেছিল, সে তার 2টো হাত বাড়িয়ে ধাক্কা দিয়েছে তাকে। ডুবতে থাকা হাইড্রোফোবিক দিব্যর চোখে ছিল জিজ্ঞাসা, ঘৃণা আর এক রাশ ক্রোধ। সে ভাবতেও পারেনি তার বন্ধু, হ্যাঁ তার প্রিয় বন্ধু ঋষি, যে তার দুর্বলতা জেনেছিল, সে তবে হ্যাঁ, ঋষি কিন্তু খুব আঘাত পেয়েছিল, খুব দুঃখ পেয়েছিল, প্রচন্ড কেঁদেছিল পুলিশের কাছে গিয়ে। গল্প শুনিয়েছিল কেমন করে ওই বড় মাঠের পুকুরের ধারে গল্প করতে করতে পা পিছলে যায় দিব্যর শ্যাওলায়। ঋষি নিজেও জলকে ভয় পায়, তাই সে বাঁচাতে পারেনি তার প্রিয় বন্ধু দিবাকরকে। সেদিন পরীক্ষা শেষে যখন ফোনটা নিজের হাতে তুলল ঋষি, হোম স্ক্রিনে দেখলো একটা অ্যাপ ইনস্টল হয়েছে। বলা ভালো একটা গেমটার নাম ট্রুথ অ্যান্ড ডেয়ার। একটু অবাক হলো ঋষি। সে তো এই গেম আগে দেখেনি ফোনে, সে ইনস্টলও করেনি। তবে আবার হাসিও পেল তার, হয়তো অন্যমনস্ক হয়ে কখনো ডাউনলোড করে ফেলেছে। হঠাৎ
কৌতূহলের বশে খুলে ফেলল গেমটা। খুলতেই অপশন এলো এন্টার ইউর নেম। সম্মোহিতের মতো তার হাতের আঙুলগুলো লিখে ফেলল নাম, ঋষি সেনগুপ্ত। তারপরে ভেসে উঠল দুটো কথা, ট্রুথ অর ডেয়ার। হঠাৎই আবার মনে হলো ফোনটা দপদপ করে জ্বলে উঠে নিভে গেল। আবার স্ক্রিন চালু। কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে বলে উঠল, ঋষি, ভাবছিস কি ডেয়ার নেবি না? ডেয়ার নে। কথাগুলো শুনেই হঠাৎ কেঁপে উঠল ঋষি। তার হাত যেন তার নিয়ন্ত্রণেই নেই। ডেয়ারের অপশনে অটোমেটিক্যালি চলে গেল তার আঙুলগুলো, আর সাথে সাথে মোবাইল স্ক্রিনে ভেসে উঠল কয়েকটি শব্দ, কল রাইমা চ্যাটার্জি অ্যান্ড সে দ্যাট ইউ ডিসলাইক হার, ইয়েস ইউ হেট হার। এর তলায় ছোট ছোট অক্ষরে আরো কয়েকটি শব্দ, ইদার ডেয়ার অর ডাই। হকচকিয়ে ওঠে ঋষি। গেমটা তার পার্সোনাল লাইফের কথা জানলো কি করে? একটা ঠান্ডা ভয়ের স্রোত বয়ে গেল তার সিঁড়ি দাঁড়াবে। সে ফোনটা রেখে উঠে যেতে যাচ্ছিল, হঠাৎ খালি মেঝেতে কিছুতে একটা হোঁচট খেয়ে পড়ল। মাথার কাছটা গেল ফেটে, হাতের ফোনটা গেল দূরে ঠিকরে। অজ্ঞান হয়ে যেতে যেতে সে ফোনের দিকে তাকিয়ে দেখল ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে আরো কয়েকটা শব্দ, কমপ্লিট ইউর ডেয়ার অর ডাই। এরপর 2 দিনের মধ্যে বিভৎস রকম শরীর ভেঙেছে ঋষির। বাড়ির লোকেরাও তাকে নিয়ে বেশ চিন্তিত। মোবাইল দেখে কখনো নিজেই নিজেকে চড় মারে নিজের গালে, কখনো হাসে কখনো কাঁদে। রাইমাকে ফোন করে এমন এমন কথা বলেছে যে তার বাবা এসে বাড়িতে কমপ্লেন করে গেছে। ফোনটা নিয়ে ঋষির বাবা চেক করেছে, তাতে কিচ্ছু মাত্র নেই। ছেলেটা ব্ল্যাঙ্ক স্ক্রিনের দিকে তাকিয়েই এমন বিভৎস রকম আচরণ করে যায়। কেউ কিছুই বুঝতে পারছে না। ডাক্তার বলেছে ঋষিকে ফোনের থেকে দূরে থাকতে, কিন্তু ফোন লুকিয়ে রাখলেই সে কেমন অস্বাভাবিক পাগলের মতো আচরণ শুরু করে দেয়। তবে এই 2 দিনে তাকে কুড়ে কুড়ে খেয়েছে তারই অতি পরিচিত একটা গলার স্বর, দিব্যর। ঋষি, ডেয়ার নিবি না ঋষি? নে, ডেয়ার নে ঋষি। গতকাল থেকে ঋষির ভীষণ জ্বর। তাকে খাইয়ে দাইয়ে তার রুমে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে তার মা। রাত তখন ঠিক কটা তা কে জানে, তবে পুরো সেনগুপ্ত বাড়ি যেন পাড়ি দিয়েছে ঘুমের কোন অচিরে। এরকম সময় আবার সেই ফিসফিস কণ্ঠস্বর শুনতে পেল ঋষি। কানটা 2 হাতে চেপে ধরল। হাতটা চলে গেল ফোনের দিকে। ফোনটা খুলতেই কেউ যেন আবারও জোরে জোরে তার কানে বলে গেল, আয় ঋষি, খেলবো। তুই না আমার বন্ধু, একবারই তো খেলবো, বল কতবার আর খেলবো? কথা দিচ্ছি এটাই এটাই শেষবার। খেলবি না? বল বল বল, নে নে, ট্রুথ অর ডেয়ার। আমতা আমতা করে ঋষি বলে ওঠে, ট্রুথ। কেন ডেয়ার নেবি না ঋষি? ডেয়ার নে ঋষি, ঋষি ডেয়ার নে। এবারে ঋষি সম্পূর্ণ যেন সম্মোহিতের মতো বলে উঠল, ডেয়ার। বিপরীত দিকের আওয়াজটা তাকে বলে উঠল, যা, দেখি কেমন পারিস, আয়নাতে একটা ঘুষি মার। এবার হঠাৎই ঋষি সুস্থ সবল মানুষের মতো বিছানা থেকে নেমে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আয়নার সামনে যেতেই প্রতিবিম্বটা যেন ঋষিকে বলে উঠল, কার সাথে খেলছি? একাই একাই? বাহ 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 বাহ, ভালো ভালো ভালো। ঋষি সজোরে একটা ঘুষি মারল আয়নায়।
আবার প্রতিবিম্বের হাসি। আমাকে মারা কি এতই সোজা নাকি? আমায় মারবি ঋষি? আর কতবার মারবি তুই? তুই জানিস আমি কে? তুই জানিস আমার উৎস? আমার কোনো অস্তিত্ব না থেকেও রয়ে গেছে। তুই কি মনে করেছিলি পার পেয়ে যাবি? আমি আমি শয়তান, আর এখন আমি তোর ভগবান। আমি আমি দিব্য, আমি আমি তোরই মৃত্যু। ঋষি যেন আরো আরো কাছে এগিয়ে যাচ্ছে আয়নাটার সম্মোহিতের মতো। তার চোখ মুখ সব অন্ধকার হয়ে আছে। আয়নার কাঁচে মারতে মারতে হাত দুটো রক্তে লাল হয়ে গেছে, তাও যেন থামতে পারছে না ঋষি। সেই কণ্ঠস্বর আবারও বলে উঠল, আজ তোর মুক্তি ঋষি, মুক্তি। মাই বেস্ট বেস্ট ফ্রেন্ড, তোকে তোকে আমার সাথে আমার জগতে নিয়ে যাব। এখন থেকে ওই জগতে আমরা রোজ রোজ ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো। কেমন ঋষি? কেমন? ভাঙ ঋষি, ভাঙ, গুড়িয়ে দে আয়নাটাকে, গুড়িয়ে দে ঋষি। আয়, দেখ আরো অনেকে আছে এপারে, সবাই খেলবো ট্রুথ অ্যান্ড ডেয়ার। খুব মজা হবে। মনে কর ঋষি, মনে কর, ডুবন্ত দিব্য যখন প্রাণ ভিক্ষা চেয়েছিল, তখন তাকে বলা তোর শেষ কথাগুলো। হতে পারিস তুই টেস্টে ফার্স্ট, কিন্তু ফাইনালের শেষ হাসি আমিই হাসব। আমি, এই ঋষি সেনগুপ্ত। আর রাইমা, সেও শুধু আমার। চিরবিদায়, চিরবিদায় ডিয়ার দিব্য। তবে তবে জানিস তো, তুই হয়তো ভুলে গেছিস, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। তুই ভুলে গেছিস স্কুলের সেই দিনগুলো, ভুলে গেছিস তোকে হারিয়ে আমি তো উঠেছিলাম উপরে। এত সহজে ভুলে গেলি কি করে ঋষি, কি করে? তুই আজ আবারও আবারও হারবি আমার কাছে। আবারও তোকে হারিয়ে শ্রেষ্ঠ হব আমি, এই দিবাকর চৌধুরী, ওরফে তোদের প্রিয় দিব্য, যে এখন তোর ভগবান আবার শয়তান।